আজকে অনলাইন ক্লাস লাইভ ক্লাসে আমার সকল ছাত্রছাত্রীদের জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। আজকে আমার ক্লাসটা হবে, গতকালকে আমি যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসটা ছিল ক্লাস 10-এর হিসাব বিজ্ঞান উপর বেস করে করেছিলাম। আর আজকে যে ক্লাসটা করাচ্ছি সেটা মূলত আমি ক্লাস 9-এর উপর বেস করে করাচ্ছি, ক্লাস 9 বেস করাচ্ছি, কিন্তু ক্লাস 10-এর স্টুডেন্টগুলো এই জিনিসগুলো এই ক্লাসটা করতে পারে। আর এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ক্লাস 10টা আগে পড়েছি তখন ক্লাস। তো যাই হোক, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যাদের ক্লাস 10-এর স্টুডেন্টগুলো যেহেতু এটা জানে ক্লাস 9টা খুব বেশি গুরুত্ব দিবা, এই ক্লাসটার মধ্যে খুব বেশি গুরুত্ব দিবা। আজকে আমি তোমাদেরকে যে জিনিসটা পড়াবো, তোমরা একদম হিসাব বিজ্ঞানের একদম শুরুর দিকটাই বলতে গেলে হয় এটা, যে লিখিতকরণের ক্ষেত্রে যাবে না। যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো সংগঠিত হয়ে থাকে, যে ঘটনাগুলো ঘটে থাকে, ওই ঘটনাগুলোর মধ্য থেকে আমরা সবগুলো ঘটনা কিন্তু লেনদেন নয়, যা ঘটে মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যা ঘটে সবগুলো কিন্তু ঘটনা, যা ঘটে যায় তাই হচ্ছে ঘটনা। কিন্তু ঘটনার ফলে যেগুলো ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন আনে সেগুলোই শুধুমাত্র লেনদেন হয়ে থাকে। আর লেনদেনগুলোকে প্রাথমিকভাবে যে বইতে লেখা হয় সেটার নাম হচ্ছে জাবেদা। অর্থাৎ হিসাব বিজ্ঞানে লিখিতকরণটা শুরু হচ্ছে কি দিয়ে? লেখাটা শুরু হচ্ছে জাবেদা দিয়ে। অঙ্ক করার ক্ষেত্রে আমাদেরকে জাবেদাটাই মাথায় রাখতে হবে। এখন আমি যদি বলি যে জাবেদা কাকে বলে, তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে জাবেদা কি, তখন তোমাদের এই সংজ্ঞাটা জানা দরকার। সেজন্য আমি তোমাদেরকে বোর্ডের মধ্যে এটা লিখে দেওয়া সম্ভব হচ্ছে না, সেজন্য তোমরা খাতা নাও, খাতা নিয়ে আমার বলার সাথে সাথে তোমরা লিখে ফেলবা। লিখো, সবাই লিখবা যে প্রতিষ্ঠানের সংগঠিত লেনদেনগুলোকে তারিখের ক্রমানুসারে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে সাজিয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে জাবেদা বলে। আমি আবার বলছি, প্রতিষ্ঠানের সংগঠিত লেনদেনসমূহকে তারিখের ক্রমানুসারে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে সাজিয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ লিপিবদ্ধ করাকে জাবেদা বলা হয়। তাহলে আমি তোমাদেরকে দুইবার বলছি, তোমরা এই দুইবারের মধ্যে এগুলো লিখে নিবা, জাস্ট জাবেদা কাকে বলে। জাবেদার শ্রেণী বিভাগ, এটার শ্রেণী বিভাগের কথা বলতে গিয়ে আমি আগে লিখে রাখছি যে একটা হচ্ছে, তোমরা বইতে খুলে দেখবা জাবেদার চ্যাপ্টারে, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে কি প্রকৃত জাবেদা। একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। আমরা যেভাবে অঙ্ক আসে সে অঙ্কটাকে আমরা মাথায় রাখবো বেশি বেশি। বিশেষ জাবেদা কিন্তু আবার প্রকারভেদ আছে এখানে। বিশেষ জাবেদাটাকে 6 ভাগে ভাগ করছে। আমি একটা লিখবো, তোমরা দেখবা ভালো করে, খুব ইম্পর্টেন্ট বিষয়টা। প্রথম হচ্ছে ক্রয় জাবেদা। লিখো, আমার সাথে সাথে তোমরা লিখে ফেলবা। ক্রয় জাবেদা প্রথম। 2 নাম্বারটা হচ্ছে বিক্রয় জাবেদা, সেকেন্ডটা বিক্রয় জাবেদা। 3 নাম্বার লিখো ক্রয় ফেরত জাবেদা। 3টা লিখছি আমি। এরপরে লিখো বিক্রয় ফেরত জাবেদা। এরপরে লিখো 5 নম্বরে নগদ প্রাপ্তি জাবেদা।
আরেকটা লিখো 6 নম্বরে, নগদ প্রদান জাবেদা। আচ্ছা, তাহলে আমাদের এসএসসি পরীক্ষায় মূলত এগুলা থেকে তোমাদের অঙ্ক আসবে, এগুলার মধ্যে তোমাদের অঙ্ক থাকবে। এখানে দেখো প্রকৃত জাবেদা, প্রকৃত জাবেদার এগুলো আমি লিখতেছি না, তোমাদেরকে আমি পৃষ্ঠা নাম্বারটা বলে দিচ্ছি, ওই পেজ নাম্বার থেকে তোমরা দেখবা, কারণ এই অংশটা তোমাদের কি তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু জানার জন্য তোমরা একটু রিডিং হলে পড়ে নিবা, অঙ্ক হিসেবে আসবে না, এখানে কোনো কিছু অঙ্কতে দিবে না, তোমরা বুঝে নিবা কিন্তু আমার কথাটা। তোমরা সবাই 61 পৃষ্ঠা খুলবা, 61 পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে প্রকৃত জাবেদার মধ্যে কি কি আছে। তোমাদের পৃষ্ঠা নাম্বারটা আমি বলে দিছি, 5টা লিখবা। প্রথমে এগুলা তোমরা দেখে দেখে লিখে ফেলবা, সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, তারপরে হচ্ছে তোমার সমাপনী, প্রারম্ভিক, অন্যান্য, সমাপনী, প্রারম্ভিক, অন্যান্য, এই 5টা তোমরা লিখবা। তবে এগুলা অঙ্ক হিসেবে তোমাদের এসএসসি পরীক্ষায় আসবে না, অঙ্কে হিসেবে থাকবে না। তো সেজন্য আমি ডিসকাস করব তোমাদেরকে আজকে শুধুমাত্র 4টা বিষয় নিয়ে আমি তোমাদেরকে আজকে কথা বলবো। এই 4টা বিষয় নিয়ে আমার আজকে টপিকস থাকবে, এগুলো দীর্ঘ অনেক। যাই হোক, এবার একটু দেখো, প্রথম হচ্ছে ক্রয় জাবেদা। প্রথম হচ্ছে কি? ক্রয় জাবেদা। ক্রয় জাবেদায় কি লেখা হয় সেটা যদি আমি বলতে যাই, একটা প্রতিষ্ঠানে কিন্তু বাকিতে ক্রয় করা হয়, আবার নগদেও ক্রয় করা হয়, আবার সেম নগদে বিক্রয় করা হয়, বাকিতেও বিক্রয় করা হয়। আচ্ছা, প্রথম আমি এই দুইটার সাথে এক কথা বলবো, এই দুটাকে নিয়ে আরেকটা কথা বলবো। প্রথম হচ্ছে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদার মধ্যে শুধুমাত্র বাকিতে ক্রয় লিপিবদ্ধ করা হয়। ক্রয় জাবেদা কি লেখা হয়? শুধুমাত্র বাকিতে ক্রয়, অর্থাৎ উদ্দীপকের মধ্যে যতগুলো লেনদেন থাকবে ওগুলোর মধ্যে থেকে শুধুমাত্র বাকিতে ক্রয়গুলো, ওগুলো ক্রয় জাবেদার মধ্যে লেখা হবে। তার মানে পাশে তোমরা লিখে রাখো ধারে ক্রয়, এখানে পাশে লিখে দাও ধারে ক্রয় লিখে দাও, তোমরা পাশে লিখে রাখো। এরপরে হচ্ছে বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদার মধ্যে শুধুমাত্র ধারে বিক্রয় লেখা হবে, ধারে বিক্রয়। তাহলে আমি কয়টা বলছি? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা। ক্রয় জাবেদায় ধারে ক্রয় আর বিক্রয় জাবেদায় ধারে বিক্রয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এগুলা লিখবো, এগুলার জন্য নির্দিষ্ট একটা কি আছে? চার্ট আছে, চক আছে। তোমরা যদি সাধারণ জাবেদার চক করে ফেলো সেটা হবে না। সাধারণ জাবেদার চকটা হচ্ছে কি, আমি একটু করে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা আগে থেকে জানতে, তবু আমি একটু রিভিউ করে দিচ্ছি, জিনিসটা পরিষ্কার করে দিচ্ছি। এটা হচ্ছে সাধারণ জাবেদা, যেটা ওগুলার বাইরে গিয়ে সাধারণ জাবেদা যেটা করি আমরা। এটা হচ্ছে তারিখ, তোমরা একটু দেখে নাও, আমি কিন্তু বলার সাথে সাথে তোমরা লিখে ফেলো, যদি বা বোর্ডে তোমরা বুঝতে না পারো। হ্যাঁ, তারিখ, বিবরণ, কতিয়ান পৃষ্ঠা এটা। আর এটা হচ্ছে ডেবিট টাকা, আর এরপরটা হচ্ছে ক্রেডিট টাকা। তাহলে এটা হচ্ছে জাস্ট সাধারণ জাবেদার চক। কিন্তু এগুলো আবার আলাদা বিষয়। যখন তোমাকে প্রশ্নে ক্রয় জাবেদা বলবে, যখন প্রশ্নে তোমাকে বিক্রয় জাবেদা বলবে, তাদের আলাদা আলাদা ঘর আছে। এখন সেই ঘরটা তোমরা আজকেই, আমি এগুলোই তোমাদেরকে বলবো। দেখো এভাবে পুরো পেজটার আমি ঘরটাই শেখাবো, কিভাবে ঘরটা করতে হয় ওটাই শেখাবো আজকে। দেখো ভালো করে, একটা পেজে 4 ভাগের 1 ভাগ নাও, একটা পেজের 4 ভাগের 1 ভাগে তুমি এই চক, এটা নমুনাটা শিখে রাখবা। প্রথমে লিখো এখানে ক্রয় জাবেদা, ওখানে প্রতিষ্ঠানের নাম লিখবা, তোমরা নিজেরাই প্রতিষ্ঠানের নামটা লিখে দিবা এখানে। ক্রয় জাবেদার চকটা করতে গিয়ে আমাকে প্রথম যেটা লিখতে হবে, প্রথম হচ্ছে তারিখ, এরপর হচ্ছে ক্রেডিট হিসাব কাপ। সেকেন্ড, এটা দেখো তারিখ, আমি কিন্তু এটা তারিখ লিখতেছি, তারিখ, ক্রেডিট হিসাব কাপ, এখানে লিখবা ক্রেডিট হিসাব কাপ।
এখানে লিখবা হিসাব খাত। এরপর হচ্ছে শর্ত, এরপর হচ্ছে চালান নম্বর। এখানে লিখবা চালান নম্বর। আমার শব্দগুলো তোমরা বুঝতে পারছো কি না, এটা তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু এটা জানাইবা আমাদেরকে, যে আমাদের সাউন্ডের কোনো সমস্যা হচ্ছে বা অন্য কোনো প্রবলেম হলে, নতুবা আমরা বুঝতে পারবো না বিষয়টা। তাহলে তারিখ, ক্রেডিট, হিসাব খাত, শর্ত, চালান নম্বর, এখানে হবে সূত্র। এখানে এটা সূত্র লিখবা। আমরা যখন বাকিতে কোনো কিছু ক্রয় করে থাকি তখন আমাদের নর্মালি জাবেদা হচ্ছে কি, ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে আমরা বাকিতে ক্রয়ের যে জাবেদাটা নর্মালি আগে থেকে শিখছি, সে জাবেদার সে কথাটা আমরা এখানে লিখে দিব, যে ক্রয় হিসাব ডেবিট। এখানে আমি এভাবে করে ডেবিট লিখবো, এখানে বোঝা যায় কিনা দেখো। আর বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট এখানে লিখবো। আমার ঘরটা অবশ্যই তোমরা আরেকটু মোটা করতে হবে, এটা আরেকটু নিচের দিকে নিয়ে যেতে হবে, এতটুকু করলে আরও ভালো। তো তোমরা সেভাবে করবা যাতে তোমার পুরো লেখাটা সংকলন হয়। তাহলে ক্রয় হিসাব ডেবিট লিখছি, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট লিখলাম আমি, পাওনাদার হিসাব ক্রেডিট, এখানে ভিতরে ক্রেডিট লিখে দিবা। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে আজকে ক্রয় জাবেদায় ধারে ক্রয়টা লেখা হয় এবং সেটার চকটা হবে এটা, এই চকটাই হবে, এই চকটাই আমরা করব। যাই হোক, এখন আসছি আমরা বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা হচ্ছে ধারে বিক্রয়, অর্থাৎ আমি প্রতিষ্ঠানে নগদে বিক্রি করতে পারি, ধারে বিক্রয় করতে পারি, কিন্তু ধারে বিক্রয়গুলো বিক্রয় জাবেদার মধ্যে আসবে, শুধু ধারে বিক্রয়ের অংশটাই বিক্রয় জাবেদায় আসবে। তাহলে এটার যদি আমি চকটা করি তাহলে সেম আমাদেরকে কি করতে হবে, বিক্রয় জাবেদা গড়টা এভাবে হবে। তবে সেখানে এই যে তোমরা একটু টেকনিক্যালি শিখবা, আমি তোমরা আবার গড় করো, নিচে ক্রয় জাবেদার পাশে আমি এখানে লিখে দিচ্ছি বিক্রয় জাবেদা, আমি লিখে দিচ্ছি, একটু টেকনিক্যালি শিখতেছি। ক্রয় জাবেদা যেখানে, ওখানে বিক্রয় জাবেদা লিখছি। এখানে লেখা হয়েছে কি ক্রেডিট হিসাব খাত, কিন্তু বিক্রয় জাবেদায় লিখতে হবে ডেবিট হিসাব খাত। তোমরা মনে রেখো, এখানে ডেবিট হিসাব খাত হবে, ডেবিট হিসাব খাত। বুঝছো আমার কথা? আচ্ছা, শর্ত যেটা আছে সেই শর্তটা লাগবে না। আচ্ছা, এরপরে আসো, ঠিক সেম চালান নম্বর থাকবে আগের মতো, ঠিক সূত্র সেই কথাটা লেখা থাকবে, চালান নম্বরও থাকবে, সূত্রও লেখা থাকবে। আর এখানে যে জাবেদাটা ওটা একটু চেঞ্জ হয়ে যাবে। তোমরা সবাই লিখো, এখানে যদি আমি বলতে যাই, আমরা যখন কোনো কিছু বাকিতে বিক্রয় করি, তখন আমরা জাবেদা করি বিবিধ দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে সে কথাটাই তোমরা লিখে দিবা, যে লিখে দাও তোমরা ওই ঘরের মধ্যে, এই ঘরটার মধ্যে লিখো যে বিবিধ দেনাদার হিসাব। আমার বোঝার সুবিধা, লেখার সুবিধার্থে আমি নিচে লিখতেছি, বিবিধ দেনাদার হিসাব ডেবিট লিখবা, এখানে ডেবিট লিখবা, আর বিক্রয় হিসাব ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পারছো। বিক্রয় হিসাব ক্রেডিট তোমরা এখানে লিখবা, সে কথাটা এই জায়গায় লিখে দিবা। আচ্ছা, এখন দেখো, আমি এখন হচ্ছে দুইটা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। আচ্ছা, ক্রয় ফেরত জাবেদার কথা যদি আমি বলতে যাই, যে আমি এই যে প্রতিষ্ঠানগুলো থেকে কিনছিলাম বাকিতে, ওই মালগুলো কিন্তু আমি এখন ফেরত দিয়ে দিচ্ছি এখানে এসে। আবার যেটা বিক্রয় জাবেদা লিখছি, ওখান থেকে কিছু পণ্য আমি কি ফেরত দিয়ে দিচ্ছি। তাহলে বাকিতে ক্রয় বিক্রয় করলে যেভাবে আলাদা আলাদা গড় আছে ক্রয় জাবেদার জন্য, যেমন আমি একটা এর আগে গড় করছি, বিক্রয় জাবেদার জন্য যেভাবে গড় করছি, ঠিক সেম আমাদেরকে যে ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা, এদের জন্যও আলাদা আলাদা কি করতে হবে, আলাদা আলাদা গড় করতে হবে। তাহলে সেই গড়টা আমরা আগে শিখে নিই। তোমরা গড় করতে থাকো এইরকম।
তোমরা দেখো এবার ঠিক সেম আমরা আগে যেভাবে করছিলাম এভাবে করে করলাম। দুইটা পুরো পেজের কিছু অংশ নিব, যেহেতু আমরা আজকে শুধুমাত্র চারটাই শিখতেছি। হ্যাঁ, এতটুকু। এখানে দেখো আমরা যখন ক্রয় জাবেদা করছিলাম তখন লিখছিলাম তারিখ, সেম আমরা তারিখ দিব, তারিখ আমি লিখছি। ক্রয় জাবেদা যখন করছিলাম তখন আমরা লিখছিলাম কি, ক্রেডিট হিসাব কাপ। ক্রয় ফেরত জাবেদায় হবে ডেবিট হিসাব কাপ, উল্টা কিন্তু ডেবিট হিসাব কাপ, ডেবিট হিসাব কাপ। আচ্ছা, এরপরে আমরা ক্রয় জাবেদা লিখছিলাম শর্ত, চালান নম্বর, সূত্র। কিন্তু এখানে তোমরা কি লিখবা, ডেবিট নোট নাম্বার লিখবা। এখানে জাস্ট এখানে ডেবিট নোট নম্বর। তোমরা আমার লেখা বুঝতে না পারলেও যাতে তোমরা আমার ভয়েসটা বুঝতে পারো, কারণ এই যে এখানে ডেবিট নোট নম্বর লিখবা, এরপরে লিখবা এখানে সূত্র, সূত্র। আচ্ছা, এরপরে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি যখন ক্রয় জাবেদা করছিলাম তখন লিখছিলাম ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার ক্রেডিট। এটা কিন্তু ক্রয় ফেরত জাবেদা, আমি যেটা ক্রয় করছিলাম ওটার ফেরত, তার মানে আমাকে বিপরীত বিপরীত জাবেদাটা দিতে হবে। জাবেদা, ক্রয় ফেরত জাবেদা। দেখো তাহলে লিখো, ওটার বিপরীত করে লিখবা যে বিবিধ পাওনাদার হিসাব ডেবিট হবে। এখানে বিবিধ পাওনাদার হিসাব ডেবিট, এরপরে হচ্ছে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে। এখানে এভাবে এরো চিহ্ন দিবা না, এখানে ক্রেডিট লিখব। আচ্ছা, তাহলে আমি 3টা চার্ট তোমাদের শিখাইছি। ক্রয় থেকে ক্রয় ফেরত জাবেদাটা তৈরি করলাম, ক্রয়ের ওখানে জাবেদা যেটা ছিল ওটার জাবেদাটার বিপরীত হয়ে গেছে। বিপরীত বলতে আসলে ক্রয় ডেবিট ছিল আগে, পাওনাদার ক্রেডিট। এখন কিন্তু ক্রেডিটটা ডেবিট হয়েছে, কিন্তু ডেবিটটা ক্রেডিট না হয়ে উল্টা ওটার জায়গায় ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হয়েছে। মাথায় রাখবা, একটু টেকনিক্যালি শিখতে হবে। ওটার সাথে যখন তোমরা মিলাই শিখবা তখন জিনিসটা তোমাদের ইজি হয়ে যাবে। সেম আমাদেরকে আমরা বিক্রয় জাবেদা করছিলাম, বিক্রয় জাবেদা থেকে বিক্রয় ফেরত জাবেদাটা আসতেছে এখন। তো বিক্রয় ফেরত জাবেদাটাও সেম ঘরটাই করো। এখানে আমি লিখে দিচ্ছি, দেখো বিক্রয় ফেরত জাবেদা আমি লিখে দিচ্ছি। তারিখ ডেবিট হিসাব কাদের পরিবর্তন হয়ে যাবে। এখানে তোমরা শুধু ঘরটাই শিখবা আজকে। ক্রেডিট হিসাব কাদ, ক্রেডিট হিসাব কাদ লিখবা। ডেবিট নোট নম্বরের জায়গায় লিখবা ক্রেডিট নোট নম্বর, ক্রেডিট নোট নম্বর। সূত্র থাকবে সেম। তোমরা যখন এই জিনিসটা করছিলা তখন লিখছিলা যে কি, যে দেনাদার ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন কিন্তু উল্টা হয়ে যাবে, অর্থাৎ দেনাদারটা ক্রেডিট হয়ে যাবে আর বিক্রয় ফেরত হিসাব ডেবিট হয়ে যাবে। তাহলে এখানে লিখব যে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, এখানে লিখবা তোমরা বিক্রয় ফেরত হিসাব ডেবিট হবে, আর এখানে বিক্রয় হিসাব ক্রেডিট হবে। আমি লিখে দিচ্ছি ভালো করে তোমাদের বুঝতে যাতে অসুবিধা না হয়। এখানে লিখো যে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, আর ক্রেডিট লিখব বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট, বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট, এই আর কি। তাহলে এই হিসাব বিজ্ঞানে মূলত তোমাদেরকে আমি যে এখানে যে টপিকসগুলো লিখে দিচ্ছি, এখানে তোমরা তো এখন 9-এ আসো, একদম তোমরা এসএসসি পরীক্ষা যখন দিতে যাবে তখন দেখবা এখান থেকে কমপক্ষে 2টা আসবে তোমাদের সৃজনশীল। এই যে আজকে যে 4টা টপিকস, যে আমি 4টা ঘর শিখাইছি, ঘরগুলো শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই
এগুলার উপর বেস করে তোমাদের কমপক্ষে 2টা প্রশ্ন হবে। আজকে আমরা যেহেতু এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এখানে আলোচনা করতেছি, তোমাদেরকে মনে রাখতে হবে যে আমরা খুব গুরুত্বপূর্ণ যে অংশগুলো সেগুলাই এখানে করাচ্ছি। তো আশা করি তোমরা এখান থেকে একটা পেয়ে যাবে। আর 5 এবং 6 যে বিষয়টা আছে যে নগদ প্রাপ্তি জাবেদা, একটু করে আমি বলছি শোনো। ধারে ক্রয়, ধারে বিক্রয়, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত, ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত। আরেকটা হচ্ছে নগদ প্রাপ্তি, নগদ প্রদান। আমি কিন্তু তোমাদেরকে আজকে এই গড়টা শিখাবো না, কারণ এই গড়টা যদি আমি তোমাদেরকে আজকে শিখাইতে যাই তোমাদের অনেক বেশি চাপ হয়ে যাবে, যার কারণে আমি তোমাদের এই গড়টা শিখাবো না। তোমরা শুধু ওই 4টা গড়ই শিখবা, চকগুলা কীভাবে করতে হয় ওটাই শিখবা। শুধুমাত্র নগদ প্রাপ্তি এবং প্রদান এই জায়গার এগুলোর মধ্যে কোন কোন এন্ট্রিগুলো আসে ওটা আমি তোমাদেরকে একটু করে বলবো। নগদ প্রাপ্তি জাবেদা, অর্থাৎ প্রতিষ্ঠান যখন নগদ টাকা পায় তখন নগদ প্রাপ্তি জাবেদা লেখা হয় এক। আর সেটা তোমার প্রতিষ্ঠানেও টাকাটা আসতে পারে, প্রতিষ্ঠানে না এসে তোমার প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে গিয়েও জমা হতে পারে। তার মানে নগদ প্রাপ্তি জাবেদায় শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠান যখন টাকা গ্রহণ করে নগদ টাকা পায় বা ব্যাংকের মাধ্যমে সে টাকা পায় তখন নগদ প্রাপ্তি জাবেদা লেখা হয় এক। আর সেকেন্ড কথা হচ্ছে নগদ প্রদান জাবেদা। প্রতিষ্ঠান যখন নগদ টাকা খরচ মানে নগদ টাকা যখন প্রতিষ্ঠান থেকে চলে যায় তখন নগদ প্রদান জাবেদা লেখা হয়। অথবা আমি ব্যাংকে বলে আসছি ব্যাংক পরিশোধ করবে আমার নগদ টাকাটা, আমি হয়তো ক্যাশ দিতে পারি না, আমার নগদ টাকাটা আমি ব্যাংকে আদেশ দিছি, ব্যাংক নিজেই আমার টাকাগুলো পরিশোধ করে দিছে, সেক্ষেত্রে আমরা নগদ প্রদান জাবেদায় লিখব। অর্থাৎ নগদ প্রাপ্তিতে লিখব আমি নগদ টাকা পাইলে, সেটা আমি প্রতিষ্ঠানও গ্রহণ করতে পারে অথবা সেটা আমার প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টেও জমা হতে পারে নগদ প্রাপ্তি জাবেদায়। আচ্ছা, এরপরে সেম কথা যে নগদ প্রদানের মধ্যে আমার প্রতিষ্ঠান থেকে টাকা যেতে পারে অথবা আমার প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা যেতে পারে। দুটাই তো গেল, ব্যাংক থেকে গেলেও টাকাটা চলে গেছে আর প্রতিষ্ঠান থেকে গেলেও টাকাটা চলে গেছে। তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা বাসায় বিশেষ করে এই আজকে যতটুকু পড়াইছি অতটুকুই পড়বা, চকগুলাই দেখবা, তোমাদের আর বাড়তি কোনো আমি কাজ দিচ্ছি না। আর প্রকৃত জাবেদা যেটা আছে ওটা হচ্ছে আলাদা একটা বিষয়, ওটা নিয়ে আমি আলোচনা করব না, ওটা দিয়ে তোমাদেরকে বেশি চাপ দিব না এই সময়ে। ওটা থাকবে বই থেকে, জাস্ট একটু দেখে নিবা এখানে প্রকৃত জাবেদার মধ্যে কয়টা এন্ট্রি আসছে, 5টা আসছে, ওই 5টাগুলো একটু চোখ বুলাই নিবা, এতটুকু, এর বেশি কিছু তোমাদের লাগবে না। তো আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো কমেন্টের মধ্যে তোমরা জানাবা, তোমাদের স্যারদেরকে তোমাদের কোঅর্ডিনেটরকে মানে ফোন করে জানাবা যে আমরা এই ক্লাসগুলো আমরা বুঝতে পারতেছি না। আর যদি বুঝতে না পারো আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে তোমরা আমাদের ক্লাসগুলো তোমাদেরকে যেভাবে বোঝানো যায় তোমরা বুঝতে পারো, আমরা সেভাবে তোমাদেরকে বোঝাবো। তো সবাইকে আবার শুভেচ্ছা রইল আর অভিনন্দন। তোমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা বাকি যে ক্লাসগুলো হবে তোমরা সেগুলো সবাই করবা মনোযোগ সহকারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।